সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। বিএনপির ডাকা অবরোধে দূরপাল্লার যান চলাচল বিঘ্নিত, কয়েক স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ। শুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের দেখা মিলছে পঞ্চগড়ে, দৃশ্য উপভোগে পর্যটকদের ভিড়। দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপি জামায়াত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশ কয়েকজনকে আটক করেছে। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মহানগর যুব দলের নেতাকর্মীরা মিছিল থেকে একটি প্রাইভেট কার ভাঙচুর করে। ঢাকা সিলেট মহাসড়কের ২৫০০-এর বান্টি বাজার এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া এশিয়ান হাইওয়েতে আগুন জ্বালিয়ে ঝটিকা মিছিল করে তারা। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ভোগড়া বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় তারা। বগুড়া রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিশৃঙ্খলা এড়াতে সড়ক মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি জামায়াত কর্মীরা ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। এ সময় বিএনপি জামায়াতের ৩ কর্মীকে আটক করে পুলিশ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। অবরোধে বন্দরনগরীর পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, অবরোধে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে কোনো ধরনের ব্যাঘাত ঘটছে কিনা জানাবেন। মহাসড়কের অবরোধের সার্বিক চিত্র কেমন দেখছেন? ডোলা, আজকে জামাত বিএনপি হরতালের ৪৮ ঘন্টা হরতালের অবরোধের প্রথম দিন এবং এছাড়া বিএনপি চট্টগ্রাম মহানগরে সকাল সন্ধ্যা হরতাল তারা ডেকেছে। কিন্তু সকাল থেকে আমরা নগরের ভেতরে সেগুলো দেখেছি। মানুষের পুরো জনজীবন স্বাভাবিক রয়েছেন এবং কিছুটা গণপরিবহন কম থাকলেও মানুষের যে যাতায়াত, অফিস আদালতে যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু স্বাভাবিকভাবে চলেছে এবং চট্টগ্রাম মহানগরের ভেতরে সবকিছু স্বাভাবিক থাকলেও আমরা যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে যেহেতু অবরোধ চলছে, দূরপাল্লার এবং আন্তঃজেলার কোনো বাস এখান থেকে ছেড়ে যায়নি এবং মহাসড়কে কিন্তু আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করতে পারেনি। তবে মহানগরের ভেতরে ভোর ৫টায় পথে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে করে কোনো হতাহতের খবর আমরা পাইনি। এছাড়া বর্তমানে মহানগরের যে মূল বিএনপির প্রধান কার্যালয় নাসিমন ভবন, আমরা ঠিক নাসিমন ভবনের কাছের কাজীডরি মোড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছুই স্বাভাবিক রয়েছে। যেহেতু বিএনপির সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে, এরপরও কিন্তু এখানে তেমন কোনো হরতালের প্রভাব বেশি পড়েনি। কিছুটা গণপরিবহন কম হওয়াতে সাধারণ মানুষ যারা শহরে নানা কাজে বের হয়েছেন বা কর্মস্থলে যাচ্ছিলেন তাদের ভোগান্তিটা হয়েছে বেশি, যেহেতু গণপরিবহন কম। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি ট্যাক্সি, টেম্পো, রিক্সা, মোটরসাইকেল সবকিছুই কিন্তু অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছেন। জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছেন। শুধু এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেটি মূল যে যাতায়াতের রাস্তাটি, সেখানে কিন্তু গণপরিবহন চলেছে। তবে চট্টগ্রাম থেকে কোনো ধরনের দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি, বাস ছেড়ে যায়নি এবং তবে কাস্টমস, বন্দর সবকিছুই কিন্তু স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চলছে। বন্দর থেকে যথারীতি অন্যান্য সময়ের মতোই কিন্তু এখান থেকে মাল তারা ডেলিভারি দিচ্ছেন। তবে কাভার্ড ভ্যানের সংখ্যা কম হওয়াতে কাস্টমসের মালামাল কিন্তু কিছুটা ধীর গতিতে যাচ্ছে, এমনটাই আমরা জেনেছি। তো আজকে অবরোধের প্রথম দিন এবং বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে চট্টগ্রামের জনজীবনে তেমন প্রভাব না পড়লেও সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তাদের কিন্তু ভোগান্তি হয়েছে। যেহেতু গণপরিবহনের সংখ্যা কিছুটা কম ছিল এবং দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলেই অনেকে কিন্তু তারা বলছেন এই মুহূর্তে হরতাল অবরোধ তারা আসলে চায় না। তারা বিকল্প রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো দিয়ে কিন্তু সমঝোতা করার জন্যই আমাদের মাধ্যমে জানিয়েছেন এবং চট্টগ্রামে গণপরিবহনের সংখ্যা কম, এছাড়া বাকি সব
কিছুই কিন্তু অন্যান্য সাধারণ সময়ের মতোই কিন্তু স্বাভাবিকভাবে চলছে। সকাল থেকে আমরা কাউকে এখানে কোনো ধরনের পিকেটিং বা কোনো ধরনের হরতালের সমর্থনে কোনো ধরনের কাউকে আমরা মাঠে দেখিনি। ডোলা। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুনা আনসারী। এদিকে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে জনজীবনে তেমন প্রভাব পড়তে দেখা যায়নি। তবে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। যদিও মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হয়, সকালে অনেকে স্বস্তি নিয়ে কর্মস্থলে যান। এছাড়া সড়কে প্রচুর সংখ্যক ব্যক্তিগত গাড়িও চলাচল করছে। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর ৪১টি ওয়ার্ড ও প্রবেশ মুখেও অবস্থান নেন সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া পিরোজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে টঙ্গী এলাকা থেকে আটক করেছে র্যাব। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেনকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করা হয়। এছাড়া বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে আটক করে পুলিশ। গত রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধেও হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। ইসলামের নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেদ্দায় ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৯টা ১০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মন্ত্রিসভার কয়েকজন সদস্য, মন্ত্রিপরিষদ সচিব ও ৩ বাহিনীর প্রধান সহ অন্যান্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। দ্বিতীয় ইউনিট চালুর ১৩ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রবিবার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্রুত সমস্যার সমাধান করে উৎপাদনে যেতে কাজ চলছে। গত ২৪ অক্টোবর বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়। সে সময় দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। লক্ষ্মীপুর ৩ সদর আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির শামসুল করিম খোকন দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। উপনির্বাচনে মোট ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ, এখন চলছে গণনা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে কোনো প্রকার অভিযোগ ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। ২ উপজেলায় ১৩২টি কেন্দ্রের ৮৪৫টি কক্ষে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শ্বেত শুভ্র বসনে পঞ্চগড়ে রূপের পেখম মেলেছে মায়াবী কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয়ের সাথে সাথে দেখা মিলছে পৃথিবীর ৩য় বৃহত্তম এই পর্বতশৃঙ্গের, যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। হেমন্তের মেঘমুক্ত আকাশে প্রায় প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মনে যেন অপার্থিব মায়ার ঘোর সৃষ্টি করছে। হিমালয় পর্বতমালা থেকে ১৬৫ কিলোমিটার দূরে তেঁতুলিয়া উপজেলা থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। মহানন্দা নদীর পাড়ে দাঁড়ালে দেখা যায় সূর্যের বর্ণিল আলোকছটায় উদ্ভাসিত সেই দৃশ্য। পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের টিটিহিপাড়া বাংলাবান্ধা বাইপাস, ঐতিহ্যবাহী তেঁতুলিয়া ডাকবাংলো সহ বেশ কয়েকটি স্থান থেকে মেঘমুক্ত উত্তর আকাশে চোখ রাখতেই দেখা মিলছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। যত সূর্য ওঠে সকালের দিকে তত এটার কালার চেঞ্জ হতে থাকে, হালকা সাদা, কমলা, অনেক ধরনের কালার আমরা দেখতে পাই। চমৎকার একটা ভিউ ছিল।
এটা আসলে বাংলাদেশের মাটিতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা খুব চমৎকার একটা অনুভূতি। এত সুন্দর ক্লিয়ারভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম। আমরা তো আসলে মানে এটা দেখার জন্য মানুষ দার্জিলিং যায় অনেক কষ্ট করে, অনেক কিছু করে, কিন্তু অতদূর না গিয়ে আমরা আসলে এখানে তেঁতুলিয়া থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি। পর্যটকদের চলাফেরা নিরাপদ ও আনন্দদায়ক করতে নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা সবাই পর্যটকদের নিরাপত্তার জন্য প্রস্তুত আছি। আমরা ইতিমধ্যে হোটেল মালিক, রেস্তোরাঁ সমিতির সাথে কথা বলেছি, আমরা পরিবহন সেক্টরের সাথে কথা বলেছি, কোনোভাবে কোনো পর্যটক যেন এখানে হয়রানির শিকার না হয়। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন নিয়ে যারা আসে তারা স্বাচ্ছন্দ্যে এসে বিনোদন করে চলে যায়। আর টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। তবে সব সময় দেখা মেলে না কাঞ্চনজঙ্ঘার। মেঘ আর কুয়াশা মাঝে মাঝেই আড়াল করে রাখে তাকে, তখন অপেক্ষা ছাড়া উপায় থাকে না। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত নির্মিত রেলপথে ট্রেনের ট্রায়াল রান শুরু হয়েছে। সকালে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং দল নিয়ে 8টি কোচের বিশেষ ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যায়। রেলওয়ে পূর্বাঞ্চল জানায় অপারেশন প্রক্রিয়ায় কোনো ত্রুটি আছে কিনা তা পর্যবেক্ষণ করতেই বিশেষ এই ট্রেন চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় ট্রেনটির কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেল রুটটির উদ্বোধন করবেন। চট্টগ্রামে পাচারের সময় উদ্ধার করা হয়েছে বিপন্ন প্রজাতির 5টি মুখ পোড়া হনুমান। একই সাথে পুলিশ 3 পাচারকারীকে আটক করেছে। পুলিশ জানায় চট্টগ্রাম রুট ব্যবহার করে দুর্লভ প্রাণী পাচারে যুক্ত একটি চক্র। 1-2টি নয়, 5টি বিপন্ন মুখ পোড়া হনুমান খাঁচায় বন্দী, যা দেখতে জড়ো হয়েছে দর্শনার্থীরা। এটি কোনো চিড়িয়াখানা নয়, চট্টগ্রামের বাকলিয়া থানা। বিলুপ্ত প্রজাতির এসব হনুমান পাচারের সময় উদ্ধার করে পুলিশ। একই সাথে পাচার চক্রের 3 সদস্যকে আটক করা হয়। একটা শাস্তিযোগ্য অপরাধ সকলকে জানানো, কারণ যে বন সংরক্ষণ আইন অনুযায়ী যেটা হয়তো বা সাজার মেয়াদ কম, তো সকলকে জানিয়ে দেওয়া যেন এহেন কাজ যেন তারা না করে। এটা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, আমাদের জন্য ক্ষতিকর। পুলিশ জানিয়েছে আন্তর্জাতিক পাচার সিন্ডিকেটটি মূলত পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপন্ন প্রাণী সংগ্রহ করে সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচার করে, যেটি অত্যন্ত গহিত অপরাধ এবং বেআইনি কর্মকাণ্ড। তো এই চক্রের বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করে এই চক্রের সদস্যদের আমরা ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আরও কিছু ব্যক্তি আমাদের নজরদারিতে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং আন্তর্জাতিক যে সমস্ত চক্রের সাথে তারা একসাথে কাজ করে থাকে বিদেশে পাচার করার জন্য, তারাও ইন্টারপোলের মাধ্যমে শনাক্ত রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের চক্রে আরও বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত 30 অক্টোবর বিপন্ন 2টি গোরখোদক উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। এ সময় পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল শুরু হলো। সকাল 7:30টা থেকে বেলা 11:30টা পর্যন্ত এ সেবা পান যাত্রীরা। ক্রমান্বয়ে ট্রেন চলাচলের সময় বাড়বে। বাণিজ্যিকভাবে চালু হলো মেট্রো রেলের মতিঝিল স্টেশন। ভিড়ছে ট্রেন, নামছেন যাত্রীরা। আবার এই স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে উঠছেন অনেকে। এমন দৃশ্য 10 মিনিট পরপরই চোখে পড়ে। গত বছরের 28 ডিসেম্বর উত্তরা আগারগাঁও রুট চালুর পর যে অপূর্ণতা ছিল, মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচলের মাধ্যমে তা কেটে গেছে। বাঙালির এটা গৌরবের জিনিস। আমি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আসতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যেত। তো এখন সেই সময়টা বেঁচে যাবে, ফ্যামিলিতে সময় বেশি দিতে পারবো। কলাবাগান থেকে মতিঝিল পর্যন্ত আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। আশা করি এখন 20 মিনিটেই আমার সেটা হয়ে যাবে। আমরা উত্তরা থেকে আসছি, আমরা সবাই, আর আমাদের 33 মিনিট লাগছে, অনেক ভালো লাগছে। আমরা অপেক্ষা করতেছি কখন 5টার পরে অর্থাৎ বিকেলে ছাড়বে। এটা হইলেই আমাদের জীবন থেকে 5টা ঘন্টা বেঁচে যাবে।
সময় সাশ্রয় ছাড়াও নারীদের কাছে মেট্রো রেল যেন বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা। ফিমেল যারা আছে মতিঝিলে আসে অনেক দূরের থেকে, আমাদের জন্য একটা লাইফ সেভার। আমরা আশা করব অনেক জলদি আমাদের আরও দূরে যে স্টপেজগুলো আছে ওগুলোতে সুন্দরভাবে মেট্রো রেল চলবে। অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে, কিন্তু এখন এটা হওয়াতে সুবিধাই হয়েছে আমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট 16টি স্টেশন। এর মধ্যে আগে থেকে চালু থাকা 9টির সাথে যোগ হয়েছে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। বাকি 4টি স্টেশন চালু হলে পুরোপুরি সুফল মেলার প্রত্যাশা কর্তৃপক্ষের। ফুল টাইমিং অপারেশন যেতে আমাদের 4 থেকে 5 মাস লাগবে আর কি। যেমন ধরুন 10 মিনিট আছে, প্যাসেঞ্জার যদি বেশি হয় আমরা হেলিওটা কমাই দিয়ে আমরা 8 মিনিট করবো, 7 মিনিট করবো, তাহলে ট্রেনের ফ্রিকোয়েন্সিটা বাড়বে, সেই প্যাসেঞ্জারগুলো ক্যারি করতে পারবে। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথের ভাড়া 100 টাকা, সর্বনিম্ন ভাড়া 20 টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পর যে পরিমাণ যাত্রী মেট্রো রেলে চলাচল করে, কর্তৃপক্ষের আশা এই মতিঝিল পর্যন্ত তার 5 থেকে 6 গুণ যাত্রী চলাচল করবে। যখন পুরোদমে মেট্রো রেল এই মতিঝিল পর্যন্ত তার পরিচালনা কার্যক্রম জোরদার করবে, তখন ঘন্টায় 60,000 যাত্রী চলাচল করবে মেট্রো রেলে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গত 1 নভেম্বর মাইন্ডশেয়ার ডে পালন করল দেশের শীর্ষস্থানীয় মিডিয়া ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। দিনটি মূলত ছিল গ্লোবাল মাইন্ডশেয়ারের 26তম জন্মদিন। মাইন্ডশেয়ার বাংলাদেশের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এবং অন্যতম বোর্ড ডিরেক্টর ইরেশ জাকের দিনটি পালন উপলক্ষে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিষ্ঠানের জন্মদিনে সব কর্মীকে নিয়ে কেক কাটেন ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম। আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর সমতার জন্য উদ্ভাবন এই প্রতিপাদ্য নিয়ে শনিবার অনুষ্ঠিত হলো টেডেক্স গুলশানের দ্বিতীয় আসর। এতে বক্তৃতা করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ দেশি বিদেশি 16 জন বক্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন্সের ভাইস চ্যান্সেলর ডক্টর রুবানা হক, বোয়িং ইন্ডিয়ার চিফ অফ স্টাফ প্রবীণা ইয়াগনামভাত ও বিবিসি স্টোরি ওয়ার্কসের কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট অঙ্কিতা বক্সি সহ আরও অনেকে। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির 53তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। জাতীয় টেকসই উন্নয়নে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় গণমানুষের উদ্ভাবনী ধারণা ও উদ্যোক্তা বিকাশের বিষয়টি সামনে রেখে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রতিপাদ্য নিয়ে আগামী 8 নভেম্বর গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে আইডিবি। সাম্প্রতিক সময়ে পাহাড়ে নতুন গড়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবানের রুমা সদর থেকে 5 কিলোমিটার দূরে মুনলাই পাড়া কমিউনিটি সেন্টারে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, KNF এর 3 জন সভাপতি সহ মোট 9 সদস্য নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে KNF বেশ কয়েকবার ভিডিও কনফারেন্স করলেও এই প্রথম তারা সরাসরি বৈঠকে অংশগ্রহণ করেছে। সাভারের ইউনিয়ন ভূমি অফিসের সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিস থেকে অভিযুক্ত পবিত্র চন্দ্রকে আটক করা হয়। এবারে ক্লেমন ICC ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গ।
বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের সব দায় নিজের কাঁধে নিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আসরে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দল শুধু আফগানিস্তানের বিপক্ষে জয় পায়, এরপর টানা 7 ম্যাচে হেরেছে হাথুরুর শিষ্যরা। দলের টানা ব্যাটিং ব্যর্থতার দায় হিসেবে খেলোয়াড়দের পারফরমেন্সের ঘাটতি বলে সংবাদ সম্মেলনে জানান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দুপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করেছে সাকিব আল হাসানের দল। সেখান থেকে দলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তৌসি ইসলাম। দিল্লি থেকে সুখবরই বলতে হবে, কারণ গেল দুদিনে আমরা দিল্লির বাতাসে যে পরিমাণ ধোঁয়া আর ঝাঁঝালো গন্ধ পেয়েছি, আজ সকাল থেকে সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। এই কারণে বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচটি শ্রীলঙ্কার সাথে হওয়ার কথা আগামীকাল এখানে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, সেই ম্যাচটি নিয়ে যে একটি শঙ্কা তৈরি হয়েছিল, এমনও আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে এই ম্যাচটিকে কাছাকাছি বেঙ্গালুরুতে সরিয়ে নেওয়া উচিত কিনা, সে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে যাচাই করা শুরু হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি এখন আসলে সেরকম প্রয়োজন পড়ছে না। শেষ মুহূর্তে এসে আবহাওয়া পরিস্থিতি অনেকটা উন্নত হয়ে যাওয়ায় এখন আসলে খেলোয়াড়রাও বেশ স্বচ্ছন্দে শ্বাস নিতে পারছেন। তবে পুরোপুরি বায়ু দূষণ এখনো চলে না যাওয়ায়, পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে না যাওয়ায় বাংলাদেশ দলের সবার ব্যাপারে কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ম্যাচ পূর্ববর্তী যে সংবাদ সম্মেলন হয় সেই সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন যে চিকিৎসক এবং ফিজিও থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাই খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুরো বিষয়টা, এবং যে খেলোয়াড়দের ন্যূনতম শ্বাসকষ্টের সমস্যা আছে বা শ্বাসকষ্ট বোধ হওয়া বা ঠান্ডার অ্যালার্জি জাতীয় কোনো ধরনের সমস্যা আছে, তাদেরকে আসলে বেশিক্ষণ মাঠে রাখা হচ্ছে না। তাদেরকে প্রায় পুরোটা সময় ড্রেসিং রুমে বা নিজেদের হোটেল কক্ষে রাখা হচ্ছে, বাইরের বাতাসের সংস্পর্শে তেমন একটা আসতে দেওয়া হচ্ছে না। সেই সাথে হেড কোচ জানিয়েছে যে খেলোয়াড়দেরকেও সরাসরি পরামর্শ দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র নিজেদের নির্দিষ্ট ব্যাটিং বোলিং এর সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকু তারা ড্রেসিং রুমে অথবা নিজেদের টিম হোটেলে থাকবে, তারা কেউ বাইরে অবস্থান করছেন না। হাথুরুসিংহে পরিষ্কারভাবে বলেছেন তিনি এখনো বিশ্বাস করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নিজেদেরকে তৈরি করে ফেলবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে পারবে। তিনি বিশ্বাস করেন যে ব্যাটাররা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তার ব্যাটিং অর্ডারের যে কোনো জায়গা থেকে তারা আসলে খেলতে পারতো এবং হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সূচনা করতে পারে। তো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিএনপি ডাকা অবরোধে দূরপাল্লার যান চলাচল বিঘ্নিত, কয়েক স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ। শুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের দেখা মিলছে পঞ্চগড়ে, দৃশ্য উপভোগে পর্যটকদের ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।